বাজারে আসতে পারে করোনার নকল টিকা, সতর্কতা ইন্টারপোলের, সরবরাহে বাধা দিতে তৎপর হ্যাকাররা। 194টি সদস্য দেশে গ্লোবাল অ্যালার্ট জারি। দখল ঠেকাতে ঢাকার নদীর পার ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণ, শত বছরেও গ্রাস করতে পারবে না কেউ। নারায়ণগঞ্জে তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়ে শঙ্কা। আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থ বছরের 40% সংশোধিত। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। করোনার টিকা বাজারে আসছে, এই সুখবরের মধ্যেই নকল টিকার ব্যাপারে সতর্ক করল ইন্টারপোল। সংস্থাটির আশঙ্কা, করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বাধা দিতে তৎপর হয়ে উঠেছে দুর্বৃত্তদের নেটওয়ার্ক। তথ্য হাতিয়ে নিতে ওত পেতে আছে হ্যাকাররাও। এজন্য বিশ্বের 194টি সদস্য দেশে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। এদিকে ব্রিটেন আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকেই ভ্যাকসিন বের করতে তৎপর হয়ে ওঠে বিভিন্ন দেশ। শুরু হয় গবেষণা। স্মরণকালের কম সময়ের মধ্যে বুধবার প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দেয় ব্রিটেন। এরপরই রাশিয়াও আগামী সপ্তাহে টিকা কর্মসূচি শুরুর ঘোষণা দেয়। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, ইতোমধ্যে 1 লাখ মানুষকে তারা স্পুতনিক 5 টিকা দিয়েছেন। এবার গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবেন তারা। করোনা ভ্যাকসিন নিয়ে যখন নানামুখী আশার আলো, ঠিক সে সময় সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি, যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে, বাজারে নকল টিকা বিক্রি শুরু হতে পারে। সংস্থাটির মহাসচিব জুর্গেন স্টক বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি অপরাধীরাও প্রস্তুতি নিয়েছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এমন ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিভিন্ন দেশের হ্যাকাররাও ভ্যাকসিন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছে। এজন্য ইন্টারপোল তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে। এদিকে আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে টিকাদান কর্মসূচির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ভ্যাকসিনের ডোজ একটি করা যায় কিনা তা নিয়ে গবেষণা জারি রাখার পরামর্শ সংস্থাটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আশাবাদ, ভ্যাকসিন গ্রহণ করে মানুষ কাজে মন দেবে, অর্থনীতি গতিশীল হবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠবো আমরা। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের আশাবাদ, 2021 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ মানুষের জন্যই ভ্যাকসিন নিয়ে আসতে পারবে তারা। আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্নাও করোনার টিকায় সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে শিগগিরই জরুরি ব্যবহারের অনুমোদন মিলবে। আগামী বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনার টিকা পৌঁছে যাবে। টিকা পরিবহন ও গ্রহণ নিয়ে দেশগুলো ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে। তবে কম তাপমাত্রায় টিকা সংরক্ষণ ব্যবস্থাকে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশে গ্লোব বায়োটেকের টিকা ভ্যানকোভিডও। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবে তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ভ্যানকোভিডের অগ্রগতি কি? প্রতিষ্ঠানটি বলছে, মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। 2 মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিক্যাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরও আত্মবিশ্বাসী করেছে তাদের। সিআরওর অসুবিধার কারণে আমরা কিন্তু গত অক্টোবর মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারিনি, কিন্তু আমরা ইতিমধ্যে আমরা একটা নতুন সিআরওর সাথে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্লোব বায়োটেক ভিজিট করে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা বলছে, আশ্বাস অনুযায়ী সহায়তা পেলে দ্রুতই সফলতার মুখ দেখবে বাংলাদেশ। আমরা যদি ফেজ 1টা দ্রুততম সময়ে শেষ করতে পারি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে ফেজ 2, 3 একত্রে করছে, আমরা যদি সেভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োগ করতে পারবো। যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ভ্যানকোভিড হচ্ছে তৃতীয় mRNA বেসড ভ্যাকসিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা অংশে পার ঘেঁষে ইতোমধ্যেই ৭০% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কি ওয়াল ও ওয়াক অন ফাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় ২২ কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে ৭৮ ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা ১ কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা ৩ কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী ১০০ বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায়, তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএডব্লিউটি বলছে, ঢাকা অংশের ৪৫০০ সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে ২৫০০ নির্মাণ শেষ হলেও এগোয়নি ৬টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক ৬টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র ১টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জে এখন ২৫ ভাগ কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। ১৫টি টেন্ডার করেছি, ৩০ কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে ২২ কিলোমিটার থাকলো, সেই ২২ কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। নৌ প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারি। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময় ২০২২-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরনো প্রবণতা। চলতি অর্থবছর একনেক সভায় অনুমোদিত প্রকল্পের ৪০% সংশোধিত। এতে বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয় ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর ১৫ কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি ২০১৩ সালে একনেকে অনুমোদন হয়। ২০১১ সালে সিডিএর হাতে নেওয়া ৮৫৬ কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় ১,৪৯৬ কোটিতে। ২০১৮ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২,৪২৬ কোটি টাকা। ৩ দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা ২০০৯ সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। ৬ দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় ৭ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২০১৫ কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ ৬ একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত ২৭ প্রকল্পের ১২টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। সেটা রেইলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ১০ বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় ১৩%। এডিপি বাস্তবায়নের এ হার গেল ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন
এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। শীতের নরম কোমল পরশ মাখা আদুরে এক সকাল, এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন, অথচ ঘরের কাজে পান না স্বামীর সামান্যতম সহায়তা। এক গ্লাস পানি যদি দিতে হয় সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। গত কয়েক বছরের মধ্যে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। দিনাজপুরের হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এই সপ্তাহে দাম কিছুটা কম। কৃষক বলছেন, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে চিকন ধানের কিছুটা ক্ষতি হয়েছে। আবারও মিলাররা ধানের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হাটবাজারে জমজমাট ধান বেচা কেনা। বিরল উপজেলার ধুকরঝাড়ি হাটে বিনা 7, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ, হাইব্রিড 28, 29 এবং 11 জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা 1950 থেকে 2200 টাকায়। চিকন ধান জিরা কাটারি প্রতি বস্তা 3000 থেকে 3100 টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় গোডাউনে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। এবার একটু মোটামুটি ধানের বাজার পাওয়াতে আমাদের কৃষকের জন্য সুবিধা আর কি। সরকার তো এই দামে ধান পাবে না, এমনি তো হাটের দাম বেশি। ব্যাপারী ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। মোটা ধান কিনতেছি 2000 থেকে 2050, চিকন যেটা 34 বলে আমার এখানে আর কি, আবার কেউ জিরা বলে, ওটা কিনতেছি 3000 থেকে 3050। এদিকে মিলাররা আবারও ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকার ধানের যে প্রাইসটা রেখেছে, চালের সংগ্রহ মূল্যটা একদম বৈষম্যপূর্ণ। বাজার মূল্য অনুযায়ী এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন, সরকারের ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের সম্মানিত মিলাররা চুক্তিবদ্ধ হয়ে সরকারের সংগ্রহ অভিযানকে সাফল্যমণ্ডিত করবেন। জেলার 13 উপজেলায় চলতি মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে ৭৪,091 মেট্রিক টন চাল এবং 11,927 মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। করোনার সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গম পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনী গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আসা বাড়তে থাকায় জীবন মানে ব্যাপক পরিবর্তন ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। সাখওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের ম্যাগের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতিপ্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছে তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশে বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ, যে কালচার, যে কত মহৎ এবং কত রিচ, এটা প্রকাশ পাবে। 1 দশক আগে থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনা সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি, কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের শুধু সুবিধা হতো না। লোকজন তো আগের বছর সে বছরে বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে রিপাবলিকান পার্টি নেতা কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধ প্রকাশ্য হতে শুরু করে, যা এখন পৌঁছেছে চরমে। দা কুমড়া সম্পর্কের মধ্যে প্রশ্ন উঠেছে, প্রার্থী হিসেবে 2024 সালে লাল দলের প্রতিনিধিত্ব কি করতে পারবেন ট্রাম্প? ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতির ইতিহাসে একরোখা এক প্রেসিডেন্ট। তিনি এখনো বিশ্বাস করেন 3রা নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি। ডেমোক্রেট নেতা ও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে সব দিক দিয়ে এখন প্রত্যাখ্যাত ট্রাম্প। সম্প্রতি উইসকনসিনে আংশিক ভোট পুনরায় গণনার পর বাইডেনের জয়কে আনুষ্ঠানিকতা দেওয়া হয়েছে। অ্যারিজোনাতেও একই পরিণত হয়েছে 74 বছর বয়সী ট্রাম্পের। এ নিয়ে জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া সহ 6টি ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যের সবকটিতে সরকারিভাবে জয়লাভের মাধ্যমে নিজের অবস্থান আরও পোক্ত করলেন বাইডেন। সেই সঙ্গে হতাশায় ডুবল ট্রাম্পের নির্বাচনী শিবিরের যে কজন এখনও তার সঙ্গে রয়েছে তারা। সম্প্রতি জর্জিয়ার রিপাবলিকান দলীয় গভর্নর ব্রায়ান কেম্পের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্প। এতে নিজ দলেই ফের কোণঠাসা হন বিদায়ী প্রেসিডেন্ট। বিরক্ত হয়ে ট্রাম্পের উপদেষ্টা আর প্রশাসনের কর্মকর্তা তাকে ছেড়ে দেওয়া অব্যাহত রেখেছেন। বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস ছেড়ে গেলেন ট্রাম্পকে। এছাড়া নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ কয়েকজন নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেন ট্রাম্প, যার মধ্যে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা প্রধান ক্রিস ক্রেপস রয়েছেন। এর আগে দ্বন্দ্বে জড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন মিস্টার 45। এদিকে ট্রাম্পের বরখাস্ত করা কর্মকর্তাকে উপদেষ্টা বানাচ্ছেন জো বাইডেন। দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসির সঙ্গেও কথার যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে প্রশাসন আর নিজ দল রিপাবলিকান পার্টির নেতাকর্মী কারো সঙ্গেই ভালো যাচ্ছে না ট্রাম্পের সম্পর্ক। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজারে আসতে পারে করোনার নকল টিকা, সতর্কতা ইন্টারপোলে সরবরাহে বাধা দিতে তৎপর হ্যাকাররা। 194টি দেশে গ্লোবাল অ্যালার্ট জারি। এবং দখল ঠেকাতে ঢাকার নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণ। 100 বছরেও গ্রাস করতে পারবে না কেউ। নারায়ণগঞ্জের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়ে শঙ্কা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।